করোনা নিয়ে কটাক্ষের পর এবার নিজেই আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। সমালোচনায় মুখর প্রতিপক্ষরা, চাঙ্গা মার্কিন রাজনীতি। শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব। রাতেই কাতার এয়ারওয়েজের ঢাকা ত্যাগ, নভেম্বরে ঘরোয়া লিগে ফেরার আশা। 2041 সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ পুরুষের সমান করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর। জাতিসংঘ অধিবেশনে বললেন, করোনায় বাধাগ্রস্ত হয়েছে নারীর ক্ষমতায়ন। 5 বছর পর কথিত গুম হওয়া যুবক মামুন ফিরে আসায় নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে তোলপাড়। মিথ্যা মামলায় জেল খেটেছেন 6 জন, ক্ষতিপূরণ দাবি। এবং টেকনাফ নয়, এবার কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। রোমাঞ্চকর সমুদ্র ভ্রমণে মেতে উঠছেন পর্যটকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে প্রেসিডেন্টের উপদেষ্টা হোপ হিক্সের করোনা ধরা পড়লে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন শুরু করেন ট্রাম্প মেলানিয়া। পরে তাদের নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে। প্রেসিডেন্টের করোনার খবরে আবারও যুক্তরাষ্ট্রে করোনা নিয়ে রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। কেন্টাকির লুইভিল থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাণঘাতী করোনা ভাইরাসকে বরাবরই হেলাফেলায় দেখেছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন মঙ্গলবারের বিতর্কেও সেই অভিযোগ করেছেন। জবাবে বাইডেনের মাস্ক পরা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প। প্রতিদিন করোনায় যখন হাজার মানুষের মৃত্যু হচ্ছে, তখনও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি ট্রাম্পকে। নিজেও যেমন মাস্ক পরেন না, তেমনি তার অনুসারীদের মাঝে মাস্ক পরায় অনীহা দেখা গেছে। বৃহস্পতিবার রাতে ট্রাম্প প্রথমে জানান করোনায় আক্রান্ত হয়েছেন তার কাউন্সিলর হোপ হিস্ক। এরপরই হোয়াইট হাউসে কোয়ারেন্টাইন শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। She did test positive. I just heard about this. She tested positive. She's a hard worker, a lot of masks. She wears masks a lot, but she tested positive. And I just went out with a test. I'll see what, because we spent a lot of time, and the First Lady just went out with a test also. এরপর প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দুজনকেই করোনা পরীক্ষা করা হয়। গভীর রাতে ট্রাম্প টুইট বার্তায় জানান তিনি এবং মেলানিয়া দুজনই করোনা পজিটিভ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, লুইভিল, কেন্টাকি। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে কেন্টাকির লুইভিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সাকি। ধন্যবাদ জুবায়ের ফয়সাল। অনেক বড় খবর। এত রাতে যে আমরা এই খবরটি পাবো আসলে আমরা ধারণা করতে পারিনি। আসলে সময়ের সঙ্গে আসলে খবরের উৎপত্তির আসলে কোনো সময় নেই, কিন্তু সময় সংবাদ আছে সব সময়। এখন যুক্তরাষ্ট্রে রাত 2টো বাজে। আপনি জানেন যে মঙ্গলবার বিতর্ক কাভার করে ওহাইও থেকে আমি ইন্ডিয়ানায় এসেছি। সেখান থেকে আজকে কেন্টাকির লুইভিলে আসছি এবং সেখানে রাতের বেলায় এই বড় ধরনের একটি খবর আমরা পেয়েছি। প্রথমে সন্ধ্যার পরপর থেকে একটি গুঞ্জন চলছিল সংবাদ মাধ্যমে এবং নানান জায়গায়। তারপরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নিজেই তিনি একটি অডিও বার্তায় জানিয়েছেন যে তার যে শীর্ষ সহযোগী, তার কাউন্সিলর হোপ হিক্স, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এই হোপ হিক্স কিন্তু প্রেসিডেন্টের খুব ঘনিষ্ঠ এবং প্রেসিডেন্টের এই যে সাম্প্রতিক সময়ে যতগুলো ট্যুর আছে, সমস্ত ট্যুরে তিনি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন এবং এয়ারফোর্স ওয়ানে তিনি সবসময় ভ্রমণ করেছেন প্রেসিডেন্টের সাথে এবং বৈঠক করেছেন। এই যখন এরকম একজন ঘনিষ্ঠ সহযোগী যখন করোনা পজিটিভ হয়েছে, তখন স্বাভাবিকভাবে একটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সবাই এবং সেখান থেকে হোয়াইট হাউসের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তারা প্রথমে কোয়ারেন্টিনে যান। একরকম কানাঘুষা চলছিল যে কোয়ারেন্টিনে গেলে কি হবে, কারণ হচ্ছে যে এখানকার বিশেষজ্ঞরা বলেন যে কেউ যদি কোয়ারেন্টিনে যায় তাহলে কিন্তু করোনা যদি নেগেটিভও হয় তাহলেও তার 14 দিন পার করতে হয়। তো এমন একটি অবস্থা নির্বাচনের আগে প্রতিদিন যেখানে তিনি ব্যস্ত সময় পার করছেন প্রচারণার মধ্য দিয়ে, তখন করোনা যদি নেগেটিভও হয় তাহলে কি হবে, কারণ তাকে তো 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে কি হবে না, এই নিয়ে যখন আলোচনা চলছিল, বিতর্ক চলছিল, ঠিক তখন এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে রাত 1টার দিকে যুক্তরাষ্ট্রের সময়, তখন ডোনাল্ড ট্রাম্প নিজেই তার টুইটে জানিয়েছেন যে তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দুজনেই করোনা পজিটিভ।
এরকম একটি খবর পাওয়ার পরে স্বাভাবিকভাবেই কিন্তু এখন মার্কিন গণমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞরা আলোচনা করছেন এবং তারা সবাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে পূর্বের আগের যে করোনা ভাইরাসকে যে তিনি হেলায় ফেলায় দেখেছেন, তিনি যে গুরুত্ব দেননি এবং এই নিয়ে যে বিতর্ক চলছিল, আমরা জানি যে গত মঙ্গলবারের বিতর্কেও জো বাইডেন তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে তিনি করোনা ভাইরাসকে গুরুত্ব দেননি, এই কারণে যুক্তরাষ্ট্রের মানুষের বেশি মৃত্যু হয়েছে। কিন্তু সেইখানেও কিন্তু তিনি কটাক্ষ করেছিলেন জো বাইডেনকে, কারণ তিনি বলেছেন যে বাইডেনের দিকে যখনই আপনি তাকাবেন দেখবেন যে বাইডেন মাস্ক পরে আছে, কিন্তু আমার কাছে মাস্ক থাকে কিন্তু আমি পরি না। তো আমরা এইরকম একটি অবস্থায় আজকে যে করোনা এমন একটি জিনিস, সেটি হচ্ছে যে কেউ যে করোনা যে কাউকে ছাড়ে না, সেটি মানে প্রমাণ হলো আজকে যে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি দুজনই করোনা পজিটিভ হলেন। এখন কথা হচ্ছে যে করোনা পজিটিভ হওয়ার পরে এই যে নির্বাচনী প্রচারণা সেটির কি হবে, এবং সামনে আমরা জানি যে প্রথম বিতর্ক হয়েছে 29 সেপ্টেম্বর এবং পরবর্তী প্রেসিডেন্সিয়াল বিতর্ক হবে ফ্লোরিডার মায়ামিতে 15ই অক্টোবর। সেটি কিন্তু আর মাত্র 14 দিন আছে, কিন্তু সেখানে আমি বলতেই পারি এটি যে সেই দ্বিতীয় যে বিতর্কটি হওয়ার কথা ছিল ফ্লোরিডার মায়ামিতে, সেটি কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং ধরেই নেওয়া যেতে পারে যে এই বিতর্কটিতে হবে না, এই বিতর্কটি হয়তো পিছিয়ে যাবে। সব কিছু মিলিয়ে একটি মানে অনিশ্চিত অবস্থায় মার্কিন রাজনীতি এবং মার্কিন নির্বাচন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জুবায়ের ফয়সাল। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি জানাচ্ছিলেন দেশটির প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির করোনা আক্রান্তের খবর। এক মাসের অনুশীলন শেষে আবারও যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের কাছে ফিরে গেলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় আপাতত প্রায় 2 মাস সেখানে থাকবেন তিনি। নভেম্বরে ঘরোয়া লিগ শুরু হলে আবারও ফিরবেন বাংলাদেশে। বাইরে তখন তুমুল বৃষ্টি, এরই মধ্যে বিমানবন্দরে মধ্যরাতে নীরবতা ভেঙে হঠাৎই গুটি কয়েক উৎসুক জনতার ভিড়। এখানে যে এসেছেন সাকিব আল হাসান, কালো গাড়ির ফাঁকে সময় সংবাদের লেন্স ঠিকই খুঁজে নিল তাকে। কিছুটা ব্যস্ততায় হ্যান্ড লাগেজটা নিয়ে দিলেন দ্রুত হাঁটা। নিষেধাজ্ঞা এখনো বলবৎ থাকায় এড়িয়ে গেলেন গণমাধ্যমও। এরপর নিয়ম মেনে সারলেন বোর্ডিং পাস। আলতো চোখের সে ভাষাতে ঠিকই বুঝিয়ে দিলেন এরপর যখন ফিরে আসবেন তখন পিছে পড়ে রইবে দুঃস্বপ্নের 1 বছরের স্মৃতি। দেশে ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব, তাই তো এখনও ভক্তদের বড় ভরসার নামও তিনি। তাই প্রিয় এই তারকাকে কাছে পেয়ে আবেগপ্লুত সবাই। আমার ফার্স্ট টাইমে ওনাকে দেখছি, আমি অনেক ভালো লাগছে, আমি যে ফেস টু ফেস দেখতে পারছি। সাকিব আল হাসানের এতদিন খেলা টিভিতে দেখছি, আজ দেখার জন্য এয়ারপোর্টে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে পেরে খুব ভালো লাগছে। সব ঠিক থাকলে শনিবার 2 কন্যা আর স্ত্রী শিশিরের কাছে মার্কিন মূল্যকে পৌঁছাবেন সাকিব। তার নিষেধাজ্ঞা শেষ হবে চলতি মাসের 29 তারিখ। নভেম্বরে আবারও ফিরবেন বাংলাদেশে, ব্যাটে বলে শাসন করবেন বিশ্বকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। 2041 সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ পুরুষের সমান করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর কারণে বিশ্বে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে এ নিয়ে বিশ্ব নেতাদের নতুন করে পরিকল্পনা নেয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার জাতিসংঘের অধিবেশনে তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় নারীরা যেখানে নির্যাতিত, বাংলাদেশ সেখানে নারীর ক্ষমতায়নের শীর্ষে। বিশ্বেও বাংলাদেশের অবস্থান অনেক উপরের সারিতে। Bangladesh has made tremendous development in women's empowerment. Immediately after our independence, Father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman placed women at the heart of our development agenda. Under his legendary statesmanship, the country crafted a progressive constitution granting equal rights for men and women. We have made girls' education a priority, economic and political empowerment of women a necessity. We see women as active agents of development, not as passive recipients. We formulated a progressive women development policy in 2011. In the public service, women are now becoming higher court judges, public university VCs, secretaries of the government ministries, and so on. Excellencies, on this 25th anniversary, I would like to pledge to increase women's participation
in the workforce, leading to 50-50 by 2041. এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে। প্রতিবেদনের বিস্তারিত জানাতে এই মুহূর্তে এমসি কলেজে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকরাম, ধন্যবাদ। আমি এখন আছি এমসি কলেজের ছাত্রাবাসে এবং সপ্তম ব্লকের সামনে, যে ব্লকের সামনে সেদিন রাতে অর্থাৎ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার রাতে, সেই জায়গাটিতেই আমি আছি। একটু যদি দেখাতে চাই, এই আপনি দেখতে পাচ্ছেন সপ্তম ব্লক। এই ব্লকটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে এই কলেজের একটি হল পুড়িয়ে দেওয়ার পরপরই 2012 সালের ডিসেম্বর মাসে। এই সামনে আমি যে জায়গাটি দেখাচ্ছি, একটি সাদা একটি বস্তা রয়েছে, এই জায়গাতে গাড়ি ছিল এবং এই জায়গাতে গাড়িতেই সেই তরুণী গৃহবধূকে ধর্ষণ করেছে ধর্ষণকারীরা। এবং যারা ধর্ষণ করেছে তারা সবাই এখন রিমান্ডে আছে। এজাহারভুক্ত 6 জন সহ 8 জন রিমান্ডে আছে। প্রথম দিন অর্থাৎ সোমবার যেই রিমান্ডে দেওয়া হয়েছিল 5 দিনের মামলার প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল, সেই 3 জনের আজকে রিমান্ড শেষ হচ্ছে এবং বিকেল 3টার সময় আদালতে উপস্থাপন করা হবে তাদের পরবর্তী পদক্ষেপের জন্য। হয়তো রিমান্ড চাইতে পারে অথবা পরবর্তী পদক্ষেপের জন্য যে মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি উপস্থাপন করবে। একটু বলে রাখা প্রয়োজন যে এই ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান পরিচালক কলেজ প্রশাসন শাহিদুল খবির চৌধুরী গতকালকে সেই তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পেশ করেছেন এবং সেখানে তিনি যেটি বলেছেন যে এই ঘটনার জন্য কোভিড-19-এর মধ্যে আবাসিক ছাত্রদের এখানে থাকার বিষয়টি উঠে এসেছে এবং কোভিড-19-এর সময় অর্থাৎ করোনা পরিস্থিতির কারণে সারা বাংলাদেশের যখন কলেজ এবং ছাত্রাবাসগুলো বন্ধ রয়েছে, তখন এই কলেজের ছাত্রাবাস কীভাবে খোলা রাখে সেই বিষয়টি তদন্ত কমিটিতে বলা হয়েছে এবং এটি ঠিক হয়নি, এই ছাত্রাবাস খোলা রাখা ঠিক হয়নি। আরও বলা হয়েছে যে এই বিশাল ক্যাম্পাস 144 একরের এই ছাত্রাবাস, 144 একরের এই ছাত্রাবাসের কোনো বাউন্ডারি ওয়াল নেই, কোনো নিরাপত্তা বেষ্টনী নেই। এই নিরাপত্তা বেষ্টনীর বিষয়টি তুলে এসেছে এবং সুপারিশ করা হয়েছে যাতে করে এখানে কোনো চৌকি বসানো হয়, নিরাপত্তা চৌকি বসানো হয়, নিরাপত্তা কর্মীদের নিয়োগ দেওয়া হয়। এই বিষয়গুলো তদন্ত কমিটির রিপোর্ট যেটা আছে, রিপোর্টে সুপারিশ করা হয়েছে। সব কিছু মিলে বলা যায় যেদিনের গণধর্ষণের ঘটনায় স্থানীয় কলেজ প্রশাসনের যে গাফিলতি সেইটাও তদন্ত কমিটিতে উঠে এসেছে। সব কিছু মিলে এই ছিল আজকের এই গণধর্ষণ ঘটনার সর্বশেষ পরিস্থিতি এবং বিকেলে আমরা জানিয়ে দিব যে 3 জনকে আদালতে উপস্থাপন করা হবে। তাদের পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী ব্যাপারে আদালত কী সিদ্ধান্ত দেয় তা আমরা জানিয়ে দিতে পারবো। জুবাইর, এই ছিল সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস থেকে গণধর্ষণের ঘটনার পরবর্তী সর্বশেষ খবর। গণধর্ষণ ঘটনায় তদন্ত প্রতিবেদন নিয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 21 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1508 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,64,987 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,420 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 19,59,075 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,508 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,64,987 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,272 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,591 জন। মোট সুস্থ হয়েছেন 2,77,078 জন। প্রেমের বিরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মিথ্যা অপহরণ ও গুমের মামলায় প্রেমিকাসহ তার পরিবারের 6 জনকে জেল খাটিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। দীর্ঘ 5 বছর আত্মগোপনে থাকা প্রেমিক আদালতে সশরীরে হাজির হলে মিথ্যা মামলার বিষয়টি সামনে আসে। একই সাথে এই মামলায় থানা পুলিশের বিরুদ্ধে গুম খুনের দায় স্বীকার করিয়ে জোরপূর্বক এক নারীর মিথ্যা জবানবন্দি আদায়েরও অভিযোগ তুলেছেন আসামি পক্ষের আইনজীবী। তবে মামলাটির তদন্ত সংস্থা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার জানিয়েছেন কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
অপহরণের পর গুম করা হয়েছে মামুনকে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মামুনের প্রেমিকা তাসলিমা সহ তার পরিবারের 6 সদস্য 4 বছরের বিভিন্ন মেয়াদে জেল খাটার পর হঠাৎ আদালতে উপস্থিত খোদ মামুন। তাকে দেখে মিথ্যা মামলায় ফাঁসানোর ক্ষোভে ফেটে পড়েন তাসলিমার পরিবার। আদালত প্রাঙ্গণে শুরু হয় আসামি ও বাদীপক্ষের তুমুল কথা কাটাকাটি, যা এক পর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে। আসামি পক্ষের দাবি, 2014 সালে চাঁদপুরের মতলবের শাখারীপাড়া গ্রামের আবুল কালামের ছেলে নবম শ্রেণীর ছাত্র মামুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার রহমত আলীর মেয়ে তাসলিমা খাতুনের সাথে। তবে দুই পরিবারের অভিভাবকরা এই সম্পর্ক মেনে না নেয় তাসলিমাকে পাঠিয়ে দেওয়া হয় নারায়ণগঞ্জের ফতুল্লায় তার খালার বাড়িতে। সে বছর 10 মে সকালে অজ্ঞাতনামা ব্যক্তির ফোন পাওয়ার পর মামুন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যায়। এরপর থেকেই মামুন নিখোঁজ। এমন অভিযোগ এনে ঘটনার 2 বছর পর 2016 সালের 9 মে মামুনের বাবা আবুল কালাম ছেলেকে অপহরণ ও গুমের অভিযোগে ফতুল্লা থানায় তাসলিমা সহ তার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে 364 ধারায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় তাসলিমার মামি মাকসুদার কাছ থেকে জোরপূর্বক 164 ধারায় মিথ্যা জবানবন্দি রেকর্ড করে ফতুল্লা থানা পুলিশ। পরে একটি তদন্ত প্রতিবেদন দিয়ে ডিবি পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করা হলে 6 জনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। মামলার নতুন মোড় নেয় গত 30 সেপ্টেম্বর। এদিন দুপুরে নারায়ণগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার দিন ধার্য থাকায় আদালতে হাজির হন আসামিরা। এ সময় দীর্ঘ 4 বছর পর মামুনও হাজির হয় আদালতে। দাবি করেন, বাবা মায়ের উপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়ে এতদিন গাজীপুরে বসবাস করছিল সে। ক্ষতিপূরণের দাবি জানান আসামি পক্ষের আইনজীবী। পুলিশ যদি সঠিকভাবে এই মামলাটা তদন্ত করত, তাহলে হয়তোবা আসামিদের বিরুদ্ধে এই চার্জশিটটা আদালতে দাখিল হতো না। পুলিশের পাঠানো জবানবন্দির উপর ভিত্তি করে সিআইডির তদন্ত কর্মকর্তা চার্জশিট দিয়েছে বলে দাবি করেন সিআইডির নারায়ণগঞ্জ শাখার বিশেষ পুলিশ সুপার। আমাদের তদন্তকারী কর্মকর্তা কোনো গাফিলতি থাকে, সেটা আমরা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতেছে, আমি সহ আমরা অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এর আগে গত আগস্ট মাসে সদর থানায় জিশামণি নামে এক কিশোরী অপহরণ মামলায় জোরপূর্বক 3 আসামির মিথ্যা জবানবন্দি রেকর্ড করানোর 2 সপ্তাহ পর ওই কিশোরী জীবিত উদ্ধার হলে পুলিশ বিতর্কিত ও সমালোচিত হয়। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অনেকের ভাগ্য ঝুলছে পেন্ডুলামের মতো। মোটা অঙ্কের টাকা দিয়ে অনেকের ছুটি মিলেছে মাত্র 15-20 দিন। এ অবস্থায় টিকিট ও টোকেন পেতে মতিঝিলে বিমান কার্যালয়ে ভিড় করছেন সৌদি প্রবাসীরা। সকাল 10টার পর থেকে শুরু হয় টিকিট বিক্রি ও টোকেন বিতরণ কার্যক্রম। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকিট ও টোকেন সংগ্রহ করছেন প্রবাসীরা। এ সময় যাদের ছুটির মেয়াদ কম তাদের অগ্রাধিকার ভিত্তিতে সৌদি আরব পাঠানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে আজও ভিড় করেছেন টোকেন প্রত্যাশীরা। যদিও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এয়ারলাইন্সের পক্ষ থেকে 4 অক্টোবর কার্যক্রম শুরুর নোটিশ দেওয়া হয়েছে। আজকে আসছি, আসার পরে বলতেছে যে 4 তারিখে যদি এটা না পাই কিংবা 4 তারিখে পাইলাম তো আর মাত্র আমার ছুটি থাকবে হলো যে 4 দিন বা 5 দিন। তো 5 দিনের মধ্যে যদি কোনো ফ্লাইট না হয় তাহলে তো আমার এটা ক্যান্সেল হয়ে যাবে, আমার 72,000 টাকাও যাবো আর দ্বিতীয়বার কোনো বাড়ানোর কোনো চান্স থাকবে না। 10 তারিখের ভিতরে যেতে হবে। এখন যদি আমরা টিকিট না পাই তাহলে তো আমরা যেতে পারবো না। আপনার কফিল রেসপন্সার আপনাকে নেবে না, তাহলে আপনি মনে করেন যে যতই এখান থেকে চিল্লাচিল্লি করবেন কিছুই করতে পারবেন না। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর রেললাইনে ছিটকে পড়ে কাভার্ড ভ্যান। এতে পিকআপের চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায়, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফিরছিল পিকআপ ভ্যানটি। পথে বঙ্গবন্ধু সেতু এলাকার হাতিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ড ভ্যানটি ছিটকে পাশের রেললাইনের উপর পড়ে। এতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি প্রায় 1 ঘন্টা আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ রেললাইন থেকে গাড়ি অপসারণ করলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। পরে ঘটনাস্থল থেকে পিকআপ চালকের লাশ উদ্ধার করা হয়। এছাড়া আহত অপর একজনকে পাঠানো হয় হাসপাতালে। সাগরে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ায় এখনও প্রতিদিন চট্টগ্রামের ফিশারি ঘাটে নামছে টনকে টন ইলিশ। দামও রয়েছে নাগালের মধ্যেই। সরকারের নানা নিষেধাজ্ঞার ফলেই মাছের এমন সরবরাহ বলছেন ব্যবসায়ীরা। এদিকে চিংড়ির দাম বেশি হলেও স্বাভাবিক রয়েছে মিঠা পানির মাছের দাম। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
ভালো ওজনের স্তূপে স্তূপে ইলিশের এই চিত্র চট্টগ্রামের ফিশের ঘাটের। জেলেরা দল বেঁধে সাগরে যাচ্ছেন আর নির্দিষ্ট সময়ের আগে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন, তাই দামও স্বাভাবিক। 1 কেজির উপরে ইলিশ যেগুলো, এগুলো 550-600 কেজি, বা 1 কেজি নিচে বা 800 গ্রাম 900 গ্রাম, এগুলো 400-450 টাকা কেজি। কিছুটা বাজারের উপর ডিপেন্ড করে, বাজারে মাছ বেশি হলে দাম কমে, যদি কম হয় তাহলে মাছের দাম বেড়ে যায়। বন্ধ দিলে এটা মাছ যত বেশি হয়, আমরা বন্ধ না দিলে মাছ কিভাবে নবাইলে আমরা বন্ধ করা লাভটা কি? এদিকে দাম ও চাহিদা বেশি বলে জলজ্যান্ত এসব রুই, কাতল ও মৃগেল সহ নানা মাছ ড্রাম ভর্তি পানিতে সংরক্ষণ করা হয়। রুই কেজি 250 আর মৃগেল বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। এদিকে সরবরাহ কম হওয়ায় দাম একটু বেশি চিংড়ির। বাগদা আর গলদা চিংড়ি মান ভেদে বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকার মধ্যে। আগামী 14 অক্টোবর থেকে আবারও আসছে 22 দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। তারপরও খুশি জেলেরা, কারণ এরকম ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ায় অতীতের সব লোকসান তারা পুষিয়ে নিতে পেরেছেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। টেকনাফ নয়, কক্সবাজার থেকে এখন বঙ্গোপসাগর পাড়ি দিয়ে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন যাচ্ছেন পর্যটকরা। প্রতিদিন যাওয়া আসায় 190 কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে জাহাজে। রোমাঞ্চকর এই সমুদ্র ভ্রমণের সঙ্গে মেতে উঠছেন পর্যটকরা, যা কক্সবাজারের পর্যটনে যোগ করেছে নতুন মাত্রা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সকাল না হতে মানুষের দীর্ঘ লাইন, সবাই ছুটছেন কে কার আগে জাহাজে উঠবেন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজে সমুদ্র ভ্রমণের রোমাঞ্চকর যাত্রা। পর্যটন মৌসুম শুরু না হতে টেকনাফ নয়, এবার কক্সবাজার থেকে বঙ্গোপসাগরে পাড়ি দিয়ে সরাসরি প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণ করছেন পর্যটকরা। আগে সড়কপথে যাত্রীদের কক্সবাজার থেকে টেকনাফ গিয়ে সেখান থেকে সেন্ট মার্টিনের জাহাজে উঠতে হতো। কক্সবাজার থেকে সরাসরি এই জাহাজ চালু হওয়ায় সড়কপথে ভ্রমণের ঝুঁকি ও সময় দুটোই কমবে, তাই দারুণ খুশি পর্যটকরা। কক্সবাজার সেন্ট মার্টিন রেগুলার যে চলে, সারা বছর চলে, তাহলে প্রচুর পর্যটক কক্সবাজারে আগমন ঘটবে। বাসের জার্নির চেয়ে এই জার্নিটা আরো বেশি কমফোর্টেবল। 4টা-5টার দিকে যদি আমরা এই শিপটাকে চালু করতে পারি তাহলে সূর্যোদয় দেখতে পারবো, আবার আসার সময় সূর্যাস্ত দেখতে পারবো। পর্যটকদের কথা চিন্তা করে কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিনে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জাহাজ কর্তৃপক্ষ। আমাদের আরেকটা জাহাজ সংগ্রহ করেছি যেটা অনেক দ্রুত এবং অনেক বিলাসবহুল, সেটা আমরা ভবিষ্যতে ক্রুজ জাহাজের এই বঙ্গোপসাগর এলাকার মধ্যে আমরা চালু করব। জেলা প্রশাসক জানালেন অনুমতি সাপেক্ষে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে একটি মাত্র পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। বিআইডব্লিউর অনুমোদন থাকে, অন্যান্যদের অনুমোদন থাকে, তখন আমরা আবহাওয়া যদি ওই ছোট জাহাজের উপযোগী থাকে তখন আমরা তাদেরকে সীমিত পরিসরে অনুমতি দেব। জাহাজটিতে সেন্ট মার্টিনে যাত্রা করতে পর্যটকদের গুনতে হবে সর্বনিম্ন 2000 থেকে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত। কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন সকাল 7টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে যায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ। 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে মাঠে নেমেছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে 2 ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করে ক্রিকেটাররা, কিন্তু বৃষ্টির জন্য আপাতত বন্ধ রয়েছে খেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। জ্যাভলিন। জুবাইর, আপনি যেমনটি বলছিলেন, আসলে 7 মাস পর টাইগাররা ক্রিকেট মাঠে ফিরেছে, এটি একটি বিশাল স্বস্তির খবর। যদিও খেলাটি কিন্তু হচ্ছে নিজেদের বিপক্ষে, অর্থাৎ নিজেদের ভিতরে 2 ভাগে বিভক্ত হয়েছেন। যে 27 ক্রিকেটার জাতীয় দলের ক্যাম্পে আছেন, তো তারা কিন্তু যে 2টি দলের নামকরণ করা হয়েছে টাইগারদের 2 জন কোচের নামে। একটি একাদশের নাম দেওয়া হয়েছে ওটিস গিবসন একাদশ, অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের যে বোলিং কোচ তার একাদশ, এবং অপরজন হচ্ছেন রায়ান কুক একাদশ, অর্থাৎ আমাদের ফিল্ডিং কোচ যিনি আছেন। তো আমরা দেখতে পেরেছি সকালবেলা কিন্তু অন্যান্য ম্যাচের মতো এখানে কোনো আনুষ্ঠানিকভাবে টস করা হয়নি। নিজেদের ভিতরে সমঝোতার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন, এবং নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে ওটিস গিবসন একাদশ তারা ব্যাট করছে। আমরা যতদূর জানতে পেরেছি স্কোরবোর্ডে এখন তাদের রান সংগ্রহ 30 ওভারের বিনিময়ে 122, এবং 3টি উইকেট হারিয়েছে। আউট হয়েছেন ইমরুল কায়েস, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। আর এরপর পরে আমরা যেটা দেখতে পেরেছি মাঠে কিন্তু বৃষ্টির কারণে খেলাটি বন্ধ ছিল। এখন আবারও কাভার তুলে ফেলা হচ্ছে, রোদ এসেছে, হয়তোবা খুব দ্রুতই আবার মাঠে ফিরবে তারা। এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। ফিরছি স্টুডিওতে। জুবাইর। 2 দলে ভাগ হয়ে ক্রিকেটে ফিরেছেন টাইগাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে, যা জানাচ্ছিলেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
করোনা নিয়ে কটাক্ষের পর এবার নিজেই আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। সমালোচনায় মুখর প্রতিপক্ষরা, চাঙ্গা মার্কিন রাজনীতি। শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরছেন সাকিব। রাতেই কাতার এয়ারওয়েজের ঢাকা ত্যাগ, নভেম্বরে ঘরোয়া লিগে ফেরার আশা। এবং টেকনাফ নয়, এবার কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। রোমাঞ্চকর সমুদ্র ভ্রমণে মেতে উঠছেন পর্যটকরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।